কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ, বিজিবি এবং র্যাবের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন আন্দোলনকারীরা এবং রক্ত ঝরেছে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের অনেক সদস্যদের। আহত হয়েছেন সাংবাদিকরাও। 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুরো দেশে। আজকে নানা ধরনের দাবি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করেছেন। তাদের আন্দোলনগুলোর মধ্যে ছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী ব্রিফিং করেছেন। জরুরি ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেছেন যে আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়া হচ্ছে। কোটার বিষয়ে রবিবার শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেল আপিল করবেন। বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করবে সরকার। কোটা আন্দোলনকারীদের আলোচনা প্রস্তাব গ্রহণ করেছে সরকার এবং আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা থাকবে। কি হতে যাচ্ছে এই আন্দোলনের রূপ আগামীতে, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো টু দ্য পয়েন্টে। প্রিয় দর্শক, যারা চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মেট্রোজন টু দ্য পয়েন্ট। আজকের বিষয় আমাদের কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব গোলাম মওলা রনি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা, স্বাগতম আপনাকে। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একটা আইনি জটিলতা ছিল, বারবারই বলা হচ্ছিল যে এটা আইনের উপরে রয়েছে, বিচার বিভাগের উপর রয়েছে, তাই আন্দোলনে আসলে তেমন কিছু করার নেই সরকারের। সেখানে আসলে আজকে আমাদের আইনমন্ত্রী যেটি বললেন যে শুনানির তারিখ এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেল আপিল করবেন, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলেন, তারপরে আসলে কি হতে যাচ্ছে? দেখুন, আজকে আমার বাড়ি থেকে আপনাদের স্টুডিওতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তে, 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এই এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর রোডে আক্রমণ করেছে। তার মানে কি? এরপরে কি আর বলার অপেক্ষা রাখে যে এরা কারা? যে এরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা মানে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বাংলাদেশকে আক্রমণ করা। আমি একটু এখানে সম্পর্ক প্রশ্ন করি যে রাজাকারের বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছেন? আলোচনা আমি আসছি এখনই। সুতরাং এটি তো অত্যন্ত স্পষ্ট, এরপর আর বলার অপেক্ষা রাখে না। যারা নেতৃত্বে, হ্যাঁ অনেকে আছে যারা নিরীহ, না বুঝে এই রাজাকারের বংশধরদের নেতৃত্বে আপনার এই তথাকথিত আন্দোলন করছে। এবং এখানে একটি কথা বলতে চাই, তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না, বুঝলেন। আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে, আপনার হেফাজত নেমেছে, জামাত শিবির তো আগে থেকেই আছে, বুঝলেন। তো এটি অত্যন্ত স্পষ্ট যে এরা কারা এবং এদের অবশ্যই এই যে অপশক্তি, 71-এর পরাজিত অপশক্তি, এদের অবশ্যই উচ্ছেদ করতে হবে। আচ্ছা, এখন আপনার কথায় আসি। এখানে প্রথম দিন থেকে বলা হচ্ছে যে এটি আইনি বিষয়, এখানে সরকারের কোনো ক্ষমতা নেই কিছু করার। এই জিনিসটা কিন্তু একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবসময় বলার চেষ্টা করছি। কিন্তু যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেই রাজাকারের বংশধররা, আমি আবার রিপিট করছি, রাজাকারের বংশধররা, তারা তো এই কোটার জন্য এটা করছে না। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা জানে খুব ভালো করেই যে সিদ্ধান্ত আসতে হবে মহামান্য আপিল বিভাগ থেকে। সরকার তো আজকে করলেন এই যে শুনানির তারিখ এগিয়ে আনলেন, খুব ভালো করে এটা জানেন। তারপরেও তারা এই যেটি করছে সেটি হলো সরকার পতনের একটি প্রক্রিয়া, যার পরে তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টায়, যেটি
75-এ জিয়া মোস্তাক করেছিল সেইভাবে কিন্তু তারা এগুচ্ছে। এটি মোটেও কোটা আন্দোলনের বিষয় নয়। আমরা কালও দেখেছি যে বহু বাইরের লোক, একজন ফার্নিচার কর্মচারী কাল নিহত হয়েছে আপনার চিটাগংয়ে। তারপরে বিএনপির যে ছাত্র দলের নেতা নিহত হয়েছে। এমনি তো অত্যন্ত স্পষ্ট। দেখুন, বেশ কিছু রক্ত ঝরে পড়েছে। এর জন্য পুরাপুরি দায়ী এই রাজাকারের বংশধররা, যারা এদের উস্কানি দিচ্ছে। ডিফাইন কিভাবে করবেন যে এই আন্দোলনে কারা রাজাকারের বংশধর আর কারা সাধারণ শিক্ষার্থী? শুনেন, আমরা মির্জা ফখরুল ইসলামের কথা শুনেছি, সে তো রাজাকারের ছেলে, আমরা সবাই জানি। আপনার রিজভির কথা শুনেছি, আমরা আমির খসরুর কথা শুনেছি। রিজভির কথায় কি আন্দোলনকারীরা রাজপথে ছিলেন? অবশ্যই অবশ্যই, এরাই তো উস্কানি দিচ্ছে। এত পয়সা কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, এটা তো স্পষ্ট। এবং টেলিভিশনের পর্দায় যাদের শুধু তাই না, তারা নিজেরা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর কিছু বলার থাকে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান? না, শোনেন, আমরা স্পষ্ট টেলিভিশনে দেখেছি যে তারা বলছে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। এবং যাদের আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্পষ্ট তাদের চেহারা থেকে তারা কারা। এবং তারা আপনার এই যে আপনার প্রথম কথা হলো, তারা শুরু থেকেই জানে যে এটি সুপ্রিম কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছাড়া কিছু সরকারের কারো পক্ষে, প্রধানমন্ত্রী বলেন, এমনকি মহামান্য রাষ্ট্রপতি বলেন, কারো পক্ষেই কোনো কিছু করা সম্ভব নয়। আমি বলছিলাম এই যে শুনানির তারিখ এগিয়ে আনার পদক্ষেপ, সেটা তো সরকারই নিল। হ্যাঁ, না শোনেন, আপনার এই যে কোটা বাতিল তো সরকারই করেছে। এরপরে হাইকোর্ট যখন সরকারের সেই রায়কে উল্টিয়ে দিয়েছে, তারপর সরকারই আপিল করেছে কিন্তু আপনার আপিল বিভাগে, যাতে এই আপনার কোটা সংস্কার করা যায়। সুতরাং কোটা সংস্কারের কথা তো সরকারেরই কথা, কিন্তু তা সত্ত্বেও তারা আপনার অত্যন্ত কি বলে মারমুখী হয়ে রাস্তায় নেমেছে। যদি শান্তিপূর্ণ আন্দোলন করতো তাহলে কারো কিছু বলার থাকতো না, কিন্তু তারা প্রথম দিন থেকে মারমুখী। এবং আমি এখানে বলতে চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব না, আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের ভঙ্গ করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। পুলিশ কি আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে? যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা। এবং আপনার ডক্টর জাফর ইকবালের মতন মানুষ, উনি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, উনি বলতে বাধ্য হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে আমার এখন দ্বিধা হচ্ছে, কারণ আমি কোন রাজাকারের মুখ দেব এখানে। আচ্ছা, এখন আপনার কথায় আসি। দেখুন, সরকার এখান থেকে আমি গোলাম মাওলা রনির কাছে যাই, একতরফা হয়ে যাচ্ছে আপনার প্রশ্নটা। আমি আবার আপনার কাছে এই আইনি প্রক্রিয়া নিয়ে আসবো। গোলাম মাওলা রনি, এই জায়গায় আপনি কি বলবেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা কি ইউজড হচ্ছেন? এখানে আমরা কিভাবে ডিফাইন করব কারা রাজাকারের বাচ্চা আর কারা সাধারণ শিক্ষার্থী? না, আমি আপনাকে এখানে জাস্টিস মানিকের আজকের যে উত্তেজনা এবং তার যে যুদ্ধংদেহী যে অবস্থা দেখে আমি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম। এর কারণ হলো, গতকাল রাতে আমাদের ঠিক এই একই ইস্যু নিয়ে ওনার সঙ্গে আমার বিতর্ক হয়েছে, কথা হয়েছে, এবং হি ওয়াজ স্মাইলিং অ্যাট দ্য টাইম উইথ এ জলি মুড। বাট আজকে আমি দেখলাম এখানে সে একদম ঘামিয়ে অস্থির হয়ে আপনাদের স্টুডিওতে ঢুকেছে, এবং সে এখানে আপনাদেরকে মানে সে রিল্যাক্স একটু ইজি হওয়ার জন্য কফি চাচ্ছিলেন, বোধহয় এখনও পর্যন্ত তাকে কফি দেওয়া হয়নি। তো যার কারণে হি ইজ ভেরি আনহ্যাপি, তো তার সব কথার আমি উত্তর দিতে রাজি নই। এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, এবং এই বিষয়টা নিয়ে আমি তার সাথে কোনো বিতর্ক তো জড়াবো না। এনিওয়ে, মানে তার সাথে আমি বিতর্কতে জড়াবো না। এর কারণ হলো তিনি বয়স্ক মানুষ, এবং আমার কাছে মনে হয় কি, এখনকার বাংলাদেশের যে সমস্যাটা, এর 99.99% সমস্যাটা হলো রাজনৈতিক সমস্যা। আর যেহেতু তিনি বিচার অঙ্গনের মানুষ, দীর্ঘদিন আইন কানুন বিচার বিভাগ নিয়েই থেকেছেন, ফলে বিচারের ওই বাইরে তার ব্রেইন এই রাজনৈতিকভাবে অন্য সবার মতো কাজ করবে না, এটি হলো স্বাভাবিক ব্যাপার। ফলে এখনকার যে সমস্যাটা, এটা অ্যাবসলিউটলি রাজনৈতিক সমস্যা। তো এখন এই রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সরকার এটাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে, আদালতে পাঠিয়ে দিয়েছে, এবং আদালতকে এই রাজনৈতিক
কূটকৌশলের মাধ্যমে যে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ফলে আমি মনে করি স্বাধীনতার পরেই প্রথম আমাদের জুডিশিয়ারি আমাদের রাজনৈতিক কুকর্মের কারণে এই প্রথম প্রশ্নবিদ্ধ হয়েছে এবং মারাত্মকভাবে তাদেরকে একটা ঝুঁকির মধ্যে তারা পড়েছে। আমাদের দেশে আইন আদালত নিয়ে এখন যেভাবে কথাবার্তাগুলো হচ্ছে, এই কথাগুলো অতীতে কখনো হতো না। সো এটা আমাদের রাজনীতি একটা বিষবাষ্প, হতে পারে এটা বিএনপির, হতে পারে এটা জামাতের, হতে পারে এটা আওয়ামী লীগের, ডাজ নট ম্যাটার, বাট ইটস এ ব্যাড, যাকে বলে প্র্যাকটিস অফ পলিটিক্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেখানে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমার সিক্স সেন্স, ওনার অনেক ক্ষমতা, সরকারের ওনার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, তিনি সরকারের মানে বলতে গেলে মন্ত্রী পরিষদের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। তো কিন্তু তারপরেও এই সময়টিতে বাংলাদেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারোর কাছে সেকেন্ড অপশন হিসেবে কেউ কারো কথা বিশ্বাস করে না, কারোর সাথে কেউ বসতে চায় না, এদেরকে সবাইকেই মনে করে যে এদের কারো কোনো ক্ষমতা নেই। এখন কন্ট্রাডিকশনটা হয়তো আজ থেকে 10 দিন আগে যদি ওবায়দুল কাদের সাহেব বা আইনমন্ত্রী তারা আহ্বান করতেন, তখন তাদের সঙ্গে একটা আলোচনা বসতে পারত। এখন আসলে আন্দোলনকারী যারা আছে, আমার সিক্স সেন্স যেটা বলছে, আপনার এই অনুষ্ঠানের এই পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে, যে তারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা ঘোষণা তারা চাই, তারা বলেছেন আলোচনার পথ খোলা আছে। না সেটা তারা যখন বলেছেন, সেই সময়টা আর আমরা এখন যে টকশোটা করছি এই সময়টির মধ্যে অনেক ডিফারেন্স। সো যার জন্য এটা আলটিমেটলি থাকবে না। এক, দুই নম্বর হলো যেটা জাস্টিস মানিক বলেছেন, এটা সত্য যে এই সময়টিতে এই আন্দোলনের সঙ্গে কেবলই মাত্র কোটা বিরোধী যারা নিরীহ ছাত্র রয়েছেন তারা যে আছে তাও নয়, আবার ওনার কথা মতো যে সব রাজাকারের বাচ্চা নাতিপুতিরা আছে তাও নয়। এখানে অনেকগুলো পক্ষ, হেফাজত জড়িয়েছে, চরমোনাই জড়িয়েছে, জামাত জড়িয়েছে, বিএনপি জড়িয়েছে, সমস্ত রাজনৈতিক শক্তি, অভিভাবকরা জড়িয়েছে, পাড়া মহল্লার। আজকের ঘটনার দিন হলো যে পাড়া মহল্লার সাধারণ নরনারী পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছে। ফলে এখান থেকে যদি এই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বের এই 50-60 জনের নাম আমরা বিভিন্ন সময় আসছি, তারা যদি এই আহ্বানে আইনমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেনও, এই সমস্যার সমাধান হবে না। এক, আর দ্বিতীয়ত হলো হবে না, তারা যা দাবি করেছিল সব না তারা সেই দাবির জায়গায় তো এখন সমস্যাগুলো নাই ম্যাডাম। সমস্যাগুলো এখন চলে আসছে এই যে অনেকগুলো প্রাণ ঝরে পড়েছে, এবং আজকে দেখেন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন পর্যন্ত জানি না যে সারা বাংলাদেশের কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে, কয়জন মরেছে, কয়জন আহত হয়েছে। টেলিভিশন থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে যে খবরগুলো আসছে, সেই খবরের উপর সাধারণ জনগণ যতটা বিশ্বাস করে, তার চেয়ে সামাজিক মাধ্যমের খবরটাকে মোর ট্রান্সপারেন্ট মনে হয়। সেখানে অনেক গুজবও ছড়িয়ে থাকে, অবশ্যই স্বীকার করে অনেক গুজব, কিন্তু যেগুলো তথ্য, এই যে যেমন সাইদ মারা গেলেন, শহীদ হলেন, এখন তার যেভাবে ভিডিও ফুটেজও যেভাবে, সেটা তো সামাজিক মাধ্যমে এই কাজটা করেছে। তো এই সামাজিক মাধ্যম আজকে বন্ধ থাকার কারণে আজকের যে ক্ষয়ক্ষতি, আজকের দিনের যে ক্ষয়ক্ষতি, এটি আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। ফলে কি হবে? সঙ্গত কারণেই ফার্স্ট দাবি আসবে, আগে বিশ্ববিদ্যালয় খুলে দিন। ফার্স্ট দাবি, আগে বিশ্ববিদ্যালয় খুলে দিন। এর আগে এটা হবে, এখন আগের যে দাবি, এই সমস্ত দাবির ঊর্ধ্বে সবার আগে হবে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা হলে আমাদেরকে উঠতে দিন, এটা হবে সেকেন্ড দাবি। থার্ড দাবি, তারা বলবে যে আমাদের যে ভাইদেরকে খুন করা হয়েছে তাদেরকে ইনস্ট্যান্টলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কমিশন পরে। আগে আমরা যেখানে দেখেছি ও ডাইরেক্ট গুলি করেছে, কে গুলি করেছে তার নাম পর্যন্ত উঠে আসছে, আমরা তার বিরুদ্ধে বিচার চাই। এবং এই কাজগুলো সরকারের জন্য করা একেবারে অসম্ভব ব্যাপার, স্পর্শকাতর শুধু নয়, একেবারে অসম্ভব বিষয়। এর বাইরে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, অনেকের ওন ডেট হয়েছে, অনেকের ফাইন্যান্সিয়াল লস হয়েছে। ফলে এই যে দাবি দাওয়াগুলো 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে যে দাবি দাওয়াগুলো ছিল, আলোচনার পথ খোলা ছিল, এবং শিক্ষার্থীরা যেখানে বারবার অনুনয় বিনিময় করে, ইভেন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা যেভাবে সমস্যার সমাধানটা করতে চেয়েছিল, এখন সেই সমাধানটা সেই পর্যায়ে নেই, মামলা হয়েছে। আপনি চিন্তা করেন যে অ্যাঙ্গার কোন পর্যায়ে চলে গিয়েছে, যে এই যে হানি ফ্লাইওভারের ওখানে গিয়ে সেই সমস্ত মানে টোল প্লাজাটা পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এবং এখন উনি যেটা বললেন আমাকে, যেখানে আনঅফিসিয়াল উনি লাইভে বলেছেন কিনা আমি এটা বলতে পারবো না, যে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে পর্যন্ত হামলা হয়েছে। ধানমন্ডিটা পুরো রণক্ষেত্র হয়ে গেছে। এবং আজকের যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউনটা যে আজকে টেলিভিশনেও হামলা হয়েছে,
বাংলাদেশ টেলিভিশন হয়েছে, অর্থাৎ এখানের গোলাম মাওলা রনি, আমি একটু স্পেসিফিক্যালি যদি আসি, এটা আসলে বেশি বর্ণনামূলকে চলে যাচ্ছে। সাধারণ ছাত্রছাত্রী এখানে আছে, এটাও স্বীকার করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে ইউজড হচ্ছেন ছাত্রদল, বিএনপি, জামাত শিবির, তাদের নেতৃত্বে, তাদের মদতে এই আন্দোলন এবং তার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা কি না না, এটা একেবারে মানে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রথমত এই আন্দোলনটা জেনারেট করেছে সাধারণ ছাত্ররা, এই আন্দোলনটা জেনারেট করার আগে উদ্ভাবন করেছে তারা, এবং এই আন্দোলনটাকে টেনে টেনে আজকের এই জায়গাতে নিয়ে আসে। আনার পরে এই সাধারণ ছাত্রদের উপর যখন ছাত্রলীগ, পুলিশের অন্যান্য সংগঠন, বিজেপি একসঙ্গে সমন্বিতভাবে আক্রমণ করেছে, তখন এই সাধারণ ছাত্ররা আকুতি জানিয়েছে মায়েদের কাছে, বোনদের কাছে, অভিভাবকদের কাছে, পিতাদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, আপনারা সবাই নেমে আসুন। তাদের আহ্বানে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখন মাঠে নেমে আসছে। ফলে এখন এই যে পুরো বিষয়টা যদি আপনি খুব জেনারেলাইজ করেন যে ইনফ্লুয়েন্স বা আগে, আমি একেবারে আপনাকে তামার পাতে লিখে দিতে পারি, যখন ছাত্ররা আজ থেকে মানে সেই 3 দিন আগ পর্যন্ত তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কারোর সাথে কানেকশন নাই, কিন্তু এখন পুরো বিষয়টা যে যার মতো করে, এখানে ছাত্রদল কাজ করছে, ছাত্র শিবির কাজ করছে, ছাত্র ইউনিয়নের সংগঠন কাজ করছে, এমনকি ছাত্রলীগের একটা বিরাট অংশ যে মাঠে নাই তাও কিন্তু বলা যাচ্ছে না। তো অর্থাৎ যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই কিন্তু সবাই। এবং আপনি একটা চিন্তা করেন, 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা, শিক্ষকদের ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে কোটা না মেধা, এরকম তারা শিক্ষকদের ছেলেমেয়েরা, 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা সেই কচি কচি কণ্ঠে তারা স্লোগান দিচ্ছে। অনেক পিতা তার নিজের সেই 6-7 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে আসছে। আপনি বলে এই যে এটা যে একটা গণ অভ্যুত্থান, এটা যে একটা গণজাগরণ, এটা যে একটা গণবিস্ফোরণ, এবং এটা আলটিমেটলি যত সহজে যেভাবে আইনমন্ত্রী বলেছেন, আর আইনমন্ত্রীর কথা মতো এখানে হবে। মূল ব্যাপারটা হলো, দেখেন এখানে আমাদের যে রাজনীতিটা যেভাবে করাপ্ট হয়েছে, যেভাবে 3-3টি অবৈধ নির্বাচন, 3-3টি প্রশ্নবদ্ধ নির্বাচন জনগণের উপর চাপিয়ে পড়েছে, মানুষের সমস্ত ক্ষোভগুলো এই কোটার সাথে এসে যুক্ত হয়ে বিরাট একটা বোঝা হয়ে পড়েছে সরকারের জন্য। মনে হয় যে সরকার সবকিছু মেনে নিলেও, এতগুলো এখন সরকার মেনে নিলেও আন্দোলন থামবে না, আন্দোলন থামবে না। এখন এই আন্দোলন আলটিমেটলি আজকে বিকেলের মধ্যে দেখবেন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে যাবে, সরকারের পদত্যাগ এবং সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে যাবে, ইফ আই এম নট রং। এর বাইরে কোনো কিছু সমাধান নেই। আপনারাও তাই চান? আমরা তাই, আমি চাই বা না চাই বড় ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে, আপনি যেটা পরিচয় দিলেন, আমি বিএনপির কোনো নেতা নই। হ্যাঁ, আমি একজন সাধারণ নাগরিক, শুধুমাত্র বিএনপির ইলেকশন করেছে, আমি আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য ছিলাম। ফলে এই জাতির প্রতি আমার একটা কমিটমেন্ট রয়েছে, এবং আওয়ামী লীগের প্রতি আমার দুর্বলতা এখনও শেষ হয়ে যায়নি। ফলে আমি যে কথাগুলো বলছি অ্যাজ এ বিশ্লেষক হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে, আমার দিব্য দৃষ্টিতে আমার ভিজুয়াল যেটা রয়েছে, সেখানে আমি যেটা দেখছি আমি সেটাই বলছি। প্রতি আপনার দুর্বলতা রয়েছে, এই জায়গাতেই আবার আপনার কাছে ফিরবো। আমি একটু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই, বিচার প্রক্রিয়াটা নিয়ে জানতে চাচ্ছিলাম। এর আগে আমি শুরুতেই বলি, দেখুন রনি আমার ছোট ভাই তুল্য একজন, আমার বেশ স্নেহ রয়েছে তার প্রতি, এবং সে যুক্তি দিয়েই কথা বলে। কিন্তু এখন দেখুন অনেকগুলো কথা সে বলেছে যেগুলো আমারও কথা। সে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছে যে এটা এখন যে শুধু কোটা আন্দোলনের বিষয় তা নয়, এখানে জামাত, শিবির, তারপরে আপনার হেফাজত, সব যত ধর্ম আপনার সে কি বলে ব্যবসায়ী, সবাই জড়িত হয়ে গেছে। অত্যন্ত সত্য কথা। এবং আরেকটা কথা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে 5-6 বছরের বাচ্চারা বেরিয়েছে, তার মানে এটি মোটেও কোটার ব্যাপার নয়। এবং আরেকটি কথা বলেছে, সরকার পতনের ফ্রম ডে 1 যারা এটাই নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশ্য ছিল এবং এখনও রয়েছে সরকার পতন ঘটানো। এখানে দেখুন একটি কথা, আপনার সাধারণ ছাত্র আমি মোটেও বলবো না, এরা দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল, বুঝলেন? অবশ্যই ছিল, অবশ্যই তখনও ছিল। 71-এ 7.5 কোটি, সংখ্যাটি তো 2 থেকে 5%-এর বেশি বলে না। না, এটা 20% আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই, বুঝলেন? যারা এখনো পাকিস্তান জিন্দাবাদ তখনও করেছে, এখনও করছে। এখন কথা হলো যে এই 5-6 বছরের ছেলেমেয়েরা যখন নামে, রনি নিজেই বলেছে, তার মানে কি এটা মোটেও কোটা সংক্রান্ত কোনো বিষয় নয়। এখানে কোটার বিরোধিতাই তো করছে, যারা আপনার কোটা বিরোধিতা করছে তাদের কথাই তো আপনার সরকার
সেই কারণেই তো সরকার আপনার সুপ্রিম কোর্টে আপিলে গেছে, কারণ হাইকোর্ট বলেছে কোথা থাকবে অ্যাজ ইট ইজ থাকবে, প্রথম যেটা আমরা পুরো রায় পাওয়ার আগে যে ধারণাটা ছিল থাকবে, এবং সরকার সেটা মেনে নিতে পারেনি বলেই কিন্তু আপিল বিভাগে গেছে, বুঝলেন। আপিল বিভাগে যাওয়ার অর্থ যারা নাকি কোটা বিরুদ্ধে, কোটা সংস্কার যদি তারা করে থাকে, আমি মনে করি না তারা আসলে কোটা সংস্কারের জন্য রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্য অন্য, যাই হোক, এখন সেই জন্যই তো আপনার সরকার সুপ্রিম কোর্টে গেছে। আর এটি আমি রনির সাথে একটা ব্যাপারে আপনার দ্বিমত পোষণ করছি। উনি বলেছেন যে 99% রাজনৈতিক সমস্যা, এটি মোটেও রাজনৈতিক সমস্যা নয়, এই সরকারই আপনার বলেছে না কোটার হওয়া উচিত, কি বলে রিফর্ম হওয়া উচিত, এবং এই জন্যই তো অ্যাপিলেট ডিভিশনে গেছে। এখন আমাদের আইন সংবিধান যারা ন্যূনতম যাদের মেধা রয়েছে তারা মেধা করে চাচাচ্ছে, ন্যূনতম মেধা থাকলে তাদের বোঝা উচিত যে এখানে সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই, পুরো জিনিসটা নির্ধারিত হবে আপিল বিভাগের, সেখানে প্রধানমন্ত্রীরও কিছু করার নেই, মহামান্য যেটি আগে বলেছি রাষ্ট্রপতিরও কিছু করার নেই। তাহলে তো আপনার সংবিধানকে আপনার ডাস্টবিনে ফেলে দেওয়ার হবে, সংবিধান ছাড়া হবে, এটি তো কোনো অবস্থায় মেনে যায় না। এবং আরেকটি কথা, দেখুন জনগণের, আমি একটু বলি, জনগণের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই, এটা আমাদের আইনেই সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তারা যদি দেখে তাদের আমার নিরাপত্তা কি হবে, আমি আসতে পারলাম না, আমার নিরাপত্তার কি হবে? প্রত্যেকে যারা আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি, পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে, আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকে, আমি পুরোটা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন। এটা পুলিশের আইনি দায়িত্ব, আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি, লাঠি দিয়ে সে মেরে। আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে, সেটাই বলছি, চলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা, কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন, আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না, অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা, আপনি ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না, কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি। প্রথমেই তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্র দলের নেতা, এর থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে এই ঘটনাগুলোর নেতৃত্বে কারা রয়েছে? এখন কথা হলো সরকার, পুলিশ, আমি যে আবার বলবো, চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। কালকে বিএনপির আপনার অফিস থেকে বহু গোলাবারুদ পেয়েছে আপনার ডিবির প্রধান হারুনুর রশিদের নেতৃত্বের দল। এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায় না? আপনার রাজাকারের নেতা, এই অন্যতম নেতা, কি বলে, জাদু মিয়ার মেয়েরা কথা বলছে, চিরাঙের আমির খসরু যার পুরা গোষ্ঠী রাজাকার, সবাই জানে যেটি, তারা কথা বলছে। এর থেকে কি পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায় না? এখন শোনেন, এখন কথা হলো সরকার অত্যন্ত সহৃদয় হয়ে আপনার চেষ্টা করছে আপনার আপিলটি এগিয়ে আনার। আমি আবার বলছি, সরকারই কিন্তু আপিল করেছে, এবং সেই আপিলের কথা কিন্তু তারা যেটা চাচ্ছে সেটাই, সেই কারণে আপিল করেছে, কারণ সরকারও চাচ্ছে কোটা করতে, সংস্কার করতে। এখন এইখানে আর তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করেনি। তারা সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেছে, যে কথাটি মাননীয় প্রধান বিচারপতি প্রথম দিনই বলেছিলেন, যে তারা তাদের উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার।
আমাদের দেশে যেন সেই দিন না আসে যেই দিন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা যাবে। এখন তো সরকার তো এর বেশি কিছু করতে পারে না। সরকার এখন শনিবার দিন অ্যাটর্নি জেনারেল যাবেন, যে রোববারে অ্যাটর্নি জেনারেল যাবেন, আবেদন করবেন যে এই শুনানি যেন সেটা আমরা সবাই আগে আনা যায়। এখন এরপরে শুনেন, এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। হ্যাঁ, না, আপনি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইলড হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। যদি করে তো সেদিন হবে আমাদের কি বলে আমাদের মৃত্যু ঘণ্টা বাজার অবস্থা হবে, নিশ্চয়ই সেটা করবে না। সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা আমরা জানি না, কিন্তু সেই রায় তো মানতে হবে সবাইকে। প্রধানমন্ত্রীকে মানতে হবে, রাষ্ট্রপতিকে মানতে হবে, সবাইকে মানতে হবে। সুতরাং ওইটা এখন এইখানে এরপরেও যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। কাদের পাকিস্তান পাঠানো হবে গোলাম মাওলা রনি? প্রথমত আমি খুব দুঃখিত, এরকম আমি অনেক দিন যাবতীয় টকশো করি, মেবি 2009 সন থেকে কন্টিনিউয়াসলি এভাবে করি টকশো। আজকে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন, আমি কখনো এটা দেখিনি। এখানে একটা জিনিস বুঝতে হবে, শব্দ যে তার এটা আপনি করবেন। আমি তার পক্ষে কিছু কথা বলি। ফার্স্ট থিং হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা, এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইড সাপোর্টার, বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা আছে, তাদের সবার মনে কিন্তু দুঃখ, অনেক কষ্টের দুঃখ। আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন। হি হ্যাভ লস্ট এভরিথিং, এবং তার জীবন একেবারে ওই শুয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে, বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে, সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে। ফলে আওয়ামী লীগের যদি কিছু হয়, জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না। মানুষ এই যে রাজাকার, সে যাদেরকে গালাগালি করছে, খামচে তার একদম খাবলে তার মাংসপিণ্ড সব খেয়ে ফেলবে। ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে। আপনি বয়সে তরুণ, আপনি রাগ করবেন না, এই হলো আমার একটা অনুরোধ। দ্বিতীয় যে বিষয়টা হলো, আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে জুডিশিয়ারি থেকে, এতে কোনো নাই। তারা যেভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে সুপ্রিম কোর্ট থেকে, যেভাবে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হয়েছে, এবং যেভাবে সুপ্রিম কোর্টের একটা রায়কে তারা ম্যাটেরিয়ালাইজ করেছে, সেক্ষেত্রে বিচার বিভাগ সঙ্গত কারণে আওয়ামী লীগের উপর একটা প্রভাব তারা বিস্তার করে। আর আওয়ামী লীগ বিচার বিভাগ থেকে অনেক কিছু আশা ভরসা করে, এবং সেই অধিকার থেকেই জাস্টিস মানিক হয়তো অনেক কথা বলতে পারেন। হি ওন, সেই বিচার বিভাগে সে ওন করে। এখন আওয়ামী লীগ তাকে কতটুকু ওন করে বা না করে, দিস ইজ সেকেন্ডারি ম্যাটার, বা সে আওয়ামী লীগকে ওন করে। আর অন্য যে বিষয়টা যেটা বললাম, সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয়। পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। ওনার কথা মতো যদি 4 কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে, তো 4 কোটি রাজাকারের বাচ্চা, তার সঙ্গে যদি 4 কোটি রাজাকারের বাপ ধরেন, বাচ্চার বাপ ধরেন, তাহলে তো আরও প্রায় 1 কোটি চলে আসবে, 5 কোটি। তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে করে থাকে, বউ থাকে, কারো যদি প্রেমিক থাকে, ওগুলো তো রাজাকার। এতে কোনো অবস্থা নাই। অর্থাৎ 5 কোটি রাজাকারের বাচ্চা, তাদের বাপ, তাদের মা, এরা রাজাকার। এদের যদি বিয়ে করে থাকে, বউ রাজাকার। এ যদি প্রেম করে থাকে কারোর সাথে, এই যে ইয়াং ছেলেরা, তো এটা তো সঙ্গতি কারণে আর না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে, তার বাইরে তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে না, এটা কমন। সো দিস নাম্বার ইজ মোর দ্যান 12 লাখ। ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় 12 কোটি। 4 কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে, 12 কোটি হয়ে যায়, বউ, বাচ্চা, প্রেমিক, এগুলো সব ধরলে আর কি, নাতিপুতি ধরলে 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়। বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম।
বুঝতে পারছেন ঘটনা, অর্থাৎ অনেকের ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে। তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া, এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে, এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই। এখন আপনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবেন নাকি এখানে প্লেনে করে আসে 12 কোটি মানে রাজাকারের বাচ্চা, বহু বাচ্চা, নাতিপুতিকে প্লেনে করে আমরা এই এখানে 20 লাখ না কয় লাখ না 10 লাখের মতো ওই বিহারি আছে, এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না, শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না। আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি, কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না, পাকিস্তানে। আপনি 12 কোটি রাজাকারের বাচ্চা, নাতি পুতি থেকে শুরু করে বউ বাচ্চা, প্রেমিক প্রেমিকা, এদেরকে কি করে পাঠাবেন? সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে, এমন কামড় দিয়েছে যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে কচ্ছপের যে চোয়াল, এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই। যদি কচ্ছপ কাউকে কামড় দেয় তাহলে আপনাকে কেসি দিয়ে কচ্ছপের গলা কেটে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি কামড় থেকে বাঁচাতে পারবেন না। এখন এই যে 12 কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা, এরা এই মাটিকে কামড় দিয়েছে, এই বাংলার মাটিকে কামড় দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে এমনকি এইখানে যত প্রাণীগুলো আছে পশু পাখি, তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে। এরা জেনাতেন জায়গাতে নাই, এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে, যত কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে। এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না, এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে। টিয়া পাখি, ময়না পাখি, চড়াই, এইগুলো সবগুলো দেখবেন যে আর 7-8 দিনের মধ্যে সব রাজাকার হয়ে গেছে। এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে। আপনি এই বিপ্লব ঠেকায় রাখবেন কি করে? তো কাজেই এটা হঠাৎ করে একজন আইনমন্ত্রী কি বললেন, তারপর শেষে তিনি একটা প্রস্তাব দিলেন, বা আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা জুরিডিকশন আসলো, বা আমাদের তরুণ সম্প্রদায়ের কিছু লোক আছেন তারা এখানে গেলেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা এত সহজ সমীকরণে নেই। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আগুন কিভাবে সৃষ্টি হয়। সেটা হলো যে চারিদিকে যদি আপনি গ্যাস, এই যে আমরা গ্যাসের চুলা, গ্যাস জ্বালানো থাকে, রুমের মধ্যে গ্যাস আছে, আপনি টের পাবেন না, হঠাৎ করে জাস্ট সেটার ম্যাচের কাটিয়ে ওখানে দিয়ে দেন, পুরো বাড়ি তছনছ হয়ে ব্রাস্ট হয়ে যাবে। অগ্নুৎপাতের ক্ষেত্রে যেমন এই ঘটনা, তেমনি আপনার ওই যে আমাদের যে অগ্নুৎপাত হয়, যেটা ভূমিকম্প হয়, সুনামি হয়, এই সব ক্ষেত্রেই কিন্তু ম্যাগমাগুলো টকবক করে ফুটতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক মানুষকে তারা মারতে চায়। তার মধ্যে আগুনের ফুলকিটা খেয়ে দিল। আচ্ছা, আমি সেটা আসতেছি। তো অনেক মানুষকে তারা মারতে চায়। ওই যে উনি যেভাবে বললেন যে পুলিশের কাছে আক্রমণ করেছে, পুলিশ কতটা রাগ হইলে আপনি চিন্তা করেন যে কতটা বিক্ষুব্ধ হইলে আচ্ছা আপনি সেই পুলিশ মানে ও যে দাঁড়াইছে সেই রাজাকারের বাচ্চাকে একটা পুলিশ কতটা ঘৃণা করলে সরাসরি সে গুলি করতে পারে, অথবা পুলিশ কতটা ভয় পেলে গুলি করতে পারে, সব দিকে চিন্তা করেন, সাইকোলজিক্যাল সব দিকে চিন্তা করেন। তো এই যে অ্যাঙ্গারটা যেখানে সরাসরি ফায়ারিংয়ে চলে গেছে, এটা তো মানুষের মধ্যে আছে। তো মানুষের সেই অ্যাঙ্গারটা এখন জ্বলে উঠেছে, আর সেই অ্যাঙ্গারটা এরকম জ্বলন্ত একটা অঙ্গার, মানুষের সেই অঙ্গারটি কিভাবে দমন করতে হয় তার একটা বাস্তব উদাহরণ ঋষি সুনাক দিয়ে গেছেন। তিনি নির্বাচনের পরে অশ্রু সজল নেত্রে তিনি বললেন যে আমি পরাজয়ের দায় নিলাম, আমি প্রধানমন্ত্রী হিসেবে তো আমাকে চলে যেতে হবে এবং আমি পার্টি প্রধানের পদ থেকেও চলে গেলাম। আমার খুব দুঃখ হচ্ছে, আমার এই দলের মধ্যে অনেক যোগ্যতম ভালো ভালো মানুষ ছিলেন, যারা আমার এই বদ নেতৃত্বের কারণে, ব্যাড লিডারশিপের কারণে, অযোগ্য নেতৃত্বের কারণে তাদের সমস্ত গুণাবলীগুলো শেষ হয়ে গেছে এবং অনেক অনেক দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছে। আই এম সরি, আমি দুঃখিত। দ্বিতীয়ত হলো, আমি এই সময় কাজ করতে আমি এতদিন বুঝিনি আপনাদের চোখে, আপনাদের হৃদয়ে এত অ্যাঙ্গার ছিল, এত রাগ ছিল, এত ক্রোধ ছিল, এত নফরত ছিল, এটা আমি পরাজিত হওয়ার পর বুঝতে পেরেছি। এটা হলো ঋষি সুনাকের একদম সাম্প্রতিক বক্তব্য। এখন স্ফুলিঙ্গটা কোথা থেকে আসলো সেটা বলে শেষ করছি। আপনি দেখেন নিকোলাই চাউশেস্কু, রোমানিয়ার সেই সাবেক স্বৈরশাসক, তার ওয়াইফ ইলিয়ানা চাউশেস্কু এই শতাব্দীর সবচেয়ে বড় স্বৈরাচার। তো তিনি এরকম খুব রাজার হালে আছেন, গাদ্দাফির চেয়েও বড় অবস্থার মধ্যে আছেন। তো 24 বছর যাবত শাসন করছেন। এইরকম বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো এর চেয়ে ছোট একটা আন্দোলন তখন রোমানিয়ার রাজধানীতে হচ্ছিল এবং ওনার প্রাসাদের সামনে সরকার সমর্থিত কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে
এই কাজ করছিল, উনি তখন দেশের বাইরে ছিলেন। তো তিনি সেখান থেকে এসে ওনার ধারণা ছিল এই আমার অনুগত জনগণ সবাই আমাকে আব্বা ডাকে, আম দ্য ফাদার অফ দ্য নেশন, তো কাজেই আমি এখানে বসে একটা বক্তব্য দেই যদি জাতির উদ্দেশ্যে পুরো এই অ্যাঙ্গারটা বন্ধ হয়ে যাবে। উনি এই বক্তব্যটা দিলেন উইদিন 48 ঘন্টার মধ্যে সেই নিকোলাই চাউশেস্কুর পতন ঘটে গেল। এখন বাংলাদেশে দেখেন দুটো সমস্যা হয়েছে। প্রথম সমস্যা হলো বিদেশ থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং এখানে সামহাউ প্রভোগ করে হোক তার মুখ দিয়ে হোক একটা কথা বের হয়ে গেছে রাজাকারের বাচ্চা, এবং এই যে রাজাকারের বাচ্চা শব্দটি বের হয়ে গেছে, নাতিপুতি বের হয়ে গেছে, এটা সিরিয়াসলি একটা অ্যাঙ্গার তৈরি করেছে। প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন উনি চীন থেকে ভালো কিছু নিয়ে আসেন নাই, তার মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, ক্লান্তি ছিল, তাকে কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থাতে সংবাদ সম্মেলনে আনাটা ঠিক হয়নি। শি ইজ 80 years old, তাকে বুঝতে হবে যারা তাকে আশেপাশে পরিচালনা করছে। দ্বিতীয়ত এই যে আবার লাস্টে যে তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, দিস ইজ অ্যানাদার রং ডিসিশন। এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। সো এখন যারা মানে ক্ষমতার যে মানে আন্দোলন যেটা আছে সেটা নিষ্পত্তি হবে রাজপথে, এবং এটা কারো হাতে নাই, বিএনপি জামাত কারো হাতে নাই, রাজাকারের পুত্রদের হাতে নাই, কন্যার হাতে নাই, একেবারে সব জায়গাতে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন, আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং কালকে না পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে এরা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গদেহী। সুতরাং এখানে তো বলার কিছু নেই। এবং পুলিশের দায়িত্ব পুলিশ অনেক ধৈর্য দেখেছে। পুলিশ যদি ধৈর্য না দেখাতো, আজকে আমাকে আপনার এখানে আসতে 2 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা লাগার কথা নয়। তারা যেভাবে জনজীবনে যারা শুরু করেছে আর তাণ্ডব শুরু করে দিয়েছে, তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাত করার। এখানে রনি অনেক সুন্দর কথা বলেছে। রনি বলেছে যে আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি। রনি খুব ভালোভাবে জানে, অন্য কেউ জানুক না জানুক, যে আওয়ামী লীগের আমি 2 পয়সারও বেনিফিশিয়ারি না। আমি আওয়ামী লীগ করিও না, এবং ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা বিলেতে যখন আমি পড়াশোনা করি। আমি আওয়ামী লীগকে সমর্থন করি এই জন্য যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে, অন্য কোনো কারণেই নয়। শুধু আওয়ামী লীগ না, আমি আপনার মেনন সাহেবের দল সমর্থন করি একই কারণে। আমি ইউনূস সাহেবের দল সমর্থন করি একই কারণে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আমি আওয়ামী লীগের কিছুই না। আমি 2 পয়সার বেনিফিট আওয়ামী লীগ থেকে পাইনি। অনেক বিচারপতি, অ্যাপিল বিভাগের বিচারপতি, এমনকি হাইকোর্ট বিভাগের বিচারপতি রিটায়ার করার পরে অনেক কিছু পেয়েছে। আমাকে কিন্তু কেউ আওয়ামী লীগকে কোনোদিন অফার করেও নি, কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমি আওয়ামী লীগের 1 পয়সা, এটি কিন্তু রনি খুব ভালো করেই জানে। এবং রনি যেটা বলেছে যে আজ আওয়ামী লীগ না, আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে তাহলে আমাকে একেবারে আমার চামড়া উঠিয়ে ফেলবে। এটা অত্যন্ত সত্য কথা। এখানে আরেকটি কথা, রনি এখন কিন্তু 12 কোটি নয়, এখন 4 কোটি। তখন 1 কোটি ছিল। এরা বিয়ে করে সন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা 4 কোটি, অর্থাৎ 16 কোটি মানুষের মধ্যে এরা 4 কোটি। দেখুন একটি কথা, এই পরিসংখ্যানটা কোথা থেকে নিয়েছেন যদি একটু বলেন। এই পরিসংখ্যান আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা, শোনেন, বঙ্গবন্ধু 11,000 আপনার রাজাকারকে বন্দি করেছিল, বুঝলেন, আরও বেশি বন্দি করেছিল, শেষ পর্যন্ত 11,000 ছিল। পরে খুনি জিয়া তাদেরও ছেড়ে দিয়েছে। ওই স্ট্যাটিস্টিক্স ধরে আমরা যে
আপনার পাই, পরিসংখ্যান পাই, সেই পরিসংখ্যানের ভিত্তিতেই এটি হলো যে এখন 4 কোটির বেশি নয়। তখনও ছিল, তখন হয়তো কোটিখানিক ছিল 71-এ, তখনও ছিল। তো এখন এই যে আপনার 4 কোটি রয়েছে, এদের 4 কোটি কিন্তু কম না, বেশ। আপনার 16 কোটির মধ্যে 4 কোটি অনেক, এবং এরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা শাপলা চত্বর আক্রমণ করেছিল, বুঝলেন, এরা এই 8-10 বছরের ছেলেমেয়েরা কিন্তু আক্রমণ করেছিল শাপলা চত্বর। এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক, তাদের কথাই তারা কিন্তু উঠে বসে, এইভাবে তারা পরিচালিত হচ্ছে। তো এখন এই যে এদের অবস্থান, এই অবস্থান এখন ওরা যদি টিকে যায়, রাজাকাররা, তাহলে তার বাংলাদেশ থাকবে না, তাই না? তো সেটা তো কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না, অন্তত আমরা যতক্ষণ আমাদের গায়ের রক্ত রয়েছে আমরা এটা হতে দেব না। আচ্ছা, এখন সমাধান যে খুব সহজ, যেটা রনি বলেছে, মোটেও সেটি সহজ নয়। সহজ নয় এই জন্য যে তারা কিন্তু কোটার আন্দোলনে নামেনি, তারা তাদের উদ্দেশ্য ভিন্ন, যেটি অলরেডি স্বীকার করেছে। এই আন্দোলন তাহলে কিভাবে আসলে দমানো যাবে? এই আন্দোলনের জন্য সরকারকে, সজাগ হতে শুনতে চান, সরকারকে কঠোর হতে হবে, কারণ দেশ রক্ষার জন্য কঠোরতার কোনো বিকল্প নেই। এতদিন পর্যন্ত সরকার কঠোর হয়। শোনেন, আমি আরেকটা কথা বলি, এই যে রাজাকারের বংশধররা, তাদের থেকে কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি। ছাত্রলীগের বা অন্যান্য যুবলীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন আছে, তারা কিন্তু সংখ্যা অনেক বেশি। কালকে আমি বিকেলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, গৌরব 71-এর একটি অনুষ্ঠানে, ইসের সামনে, শাহবাগে। সেইখানে আমাদের ওখানে প্রায় 5-6 হাজার মানুষ জমায়েত হয়েছিল, বুঝলেন। সুতরাং তাদের একটি সমাবেশের চেয়ে আমাদের কালকের সমাবেশ অনেক বড় ছিল। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, অন্যান্য বলেন, এরা যদি রাস্তায় নেমে আসতো, তাহলে কিন্তু এই রাজাকারের বাচ্চারা পথেও টিকতে পারতো না। কিন্তু এরা নামেনি একটাই কারণে, তাহলে দেশে রক্তারক্তি হয়ে যাবে। সেই রক্তারক্তি সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি বলে তারা রাস্তায় নামেনি। এখনও যদি তারা রাস্তায় নামে, এদের টিকি আপনার পাওয়া যাবে না, কারণ এরা সংখ্যায় অনেক কম। এবং তারা যেভাবে গতকাল রাতে হলগুলোতে, যে এটা তো সবাই জানে, আপনার এই ব্যাপারে কোনো দ্বন্দ্বই নেই, সবাই দেখেছে যেভাবে যে আপনার ভাঙচুর করেছে। এরপরে তারা যদি শান্তিপ্রিয় আন্দোলন করতো, তাহলে তো কোনো তার কিছু কথা ছিল না। কিন্তু তারা কি শান্তিপ্রিয় আন্দোলন করেছে? তারা মোটেও শান্তিপ্রিয় আন্দোলন করেনি, যার জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে মানুষের জানমাল রক্ষার জন্য। তারা যে একজন ইয়েকে বোধহয় রাজশাহী ইউনিভার্সিটির বোধহয় উপাচার্যকে যেভাবে আটকে রেখেছে, বলেছে আর কিছুক্ষণ হলে আমি মরেই যেতাম। তারা যেভাবে আপনার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, এরপরে তো পুলিশের দায়িত্ব, অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার করার। কালকে যে ডিবি প্রধান হারুন তাদের বিএনপি অফিসে যে গোলা বারুদগুলো পেয়েছে, এটা তার দায়িত্বের মধ্যে পড়েছে এবং সে এটা করেছে। সুতরাং, এবং এখন আরেকটি কথা, এই একজন মাননীয় বিচারপতিকে নিয়ে আপনার শুরু হতে যাচ্ছে, কি বলে, তদন্ত কমিশন শুরু হতে, এটি আরেকটি ভালো পদক্ষেপ। কারণ এইখানে আমরা জানতে পারবো সবুজ নামে আওয়ামী লীগ নেতাকে কে মারলো। অন্যান্য আরেকটা ঘটনা, সেটা তো আপনারা বলছেনই না, বলতে চাচ্ছেন না। যে শোনেন, আমাকে বলতে দেন প্লিজ, প্লিজ লেট মি স্পিক, আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেন না। আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে, আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার, সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান এক জিনিস। লিসেন টু মি, আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন।
এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন, আপনি আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। এই রাজাকাররা যখন 32 নম্বর সেটার ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোন প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে চুপ থাকা আমার কাজ না। যে নিরাপত্তার যে নিরপেক্ষতার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি। আবার আপনি শুরুর থেকেই এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। এই হলো কথা। এখন শেষ কথা হলো, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাই মানতে বাধ্য। যদি না মানে ইটস আপ টু দেম, বুঝলেন? কন্টেম্প্ট অফ কোর্টের মধ্যে এবং প্রাইম মিনিস্টার মানে কন্টেম্প্ট অফ কোর্টে, হ্যাঁ, এমনকি মহামান্য রাষ্ট্রপতিও বাধ্য। জি, এটা আপনি না জানলে এটা আপনাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, সবাই মানতে বাধ্য। সুতরাং এরপরে তার কোনো কথা হতে পারে না। এরপরে তারা কি করবে না করবে ইটস আপ টু দেম। গোলাম মাওলা রানী কিছু বলবেন, তারপরে শেষ করব আমরা। না, আমি এখানে মূল ব্যাপারটা হলো যে আমি একজন নাগরিক হিসেবে, আমি আপনাকে নারী হিসেবে দেখি, আপনি একজন অ্যাঙ্কর। আপনি পুরুষ না নারী সেটা আমার তো বিবেচ্য বিষয় নয়। আমি মিনিমাম সম্মানের কথা বলি। আপনি মিনিমাম সম্মান তো আমাকে করেননি। আপনি একজন বয়স্ক লোক, তাকে আপনি বারবার অপমান করার চেষ্টা করছেন। আমার সঙ্গে আসে, বিকজ এটা আমার পর্ব। আপনি ওখানে গেলেই মানে আপনার আরই হয়ে যাবে। মূল ব্যাপার হলো যে সবসময় যখন যেমন এখানে যে পরিবেশটা সৃষ্টি হলো বা হয়েছে জাস্টিস মানিকের সঙ্গে এই টোটাল সেটে, এই রাজপথে ঠিক একই অবস্থা। রাজপথে এখন এরকম উত্তপ্ত অবস্থা, একসাথে আপনি যাই বলছেন সবই মানে আপনি যা বলছেন তা ভুল হিসেবে তার কাছে উপস্থাপিত হচ্ছে, আবার সে যা বোঝাতে চাচ্ছে আবার সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, হোয়াট এভার মেবি। বাস্তবতা হলো যে এখন বাংলাদেশ যে অবস্থায় চলছে, এই অবস্থায় চলতে পারে না। আমরা এর একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি চাই, শান্তিপূর্ণ সমাধান চাই এবং অতি দ্রুত। এর কারণ হলো এই যে একটা অস্বাভাবিক অবস্থা, এটা যদি চলতে থাকে, যেমন উনি যেটি বললেন যে সত্যিকার অর্থে 12 জন আমি দেখিনি, বাট এটা যদি হয়ে থাকে খুবই আতঙ্কিত হওয়ার মতো বিষয়। এবং যারা দেখবে তাদেরও মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে। ছাদের থেকে 12 জন লোককে শিবিরের লোকরা ফেলে দিয়েছে, নিঃসন্দেহে তারা ছাত্রলীগের লোক। এখন এই যে ফেলে দেওয়ার, এটা যদি ভাইরাল হতে থাকে, অর্থাৎ এক পক্ষ অপর পক্ষ থেকে যদি ছাদ থেকে পড়তে থাকে এবং ডেইলি যদি এইভাবে কয়েক হাজার লোক ছাদ থেকে পড়ে মারা যায়, এই বাংলাদেশে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার হতে 24 ঘন্টা লাগবে না। ফলে এটা চলতে পারে না। দ্যাট শুড বি স্টপ। স্টপ কারা করবে? শাসন ক্ষমতা যাদের হাতে আছে। এখন রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ, মন্দ হোক ভালো হোক তাদেরকে করতে হবে। 2 নম্বর হলো যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন যাদের হাতে আছে, সে পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, যেভাবে হোক না কেন, আমরা যারা সাধারণ জনগণ এত পেঁয়াজগুজ কিচ্ছু জানতে চাই না। আমরা স্বাধীনভাবে চলতে চাই, নির্ভয়ে বাঁচতে চাই, দুমুঠো অন্ন চাই, আর ন্যূনতম মানুষ হিসেবে মানবিক সম্মানটুকু চাই। কিন্তু দেশ এখন যে পর্যায়ে চলে গেছে, আমি মনে করি যে এই যে সরকার জেদাজেদির সরকার, প্রথমে আজ আইনমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্তটি আজকে নিলেন, এটি যদি 2 দিন আগে নেওয়া হতো তাহলে এই অবস্থা হতো না। আবার আজকে দিনের যে ঘটনাটা ঘটছে, বিশ্বাস করেন ম্যাডাম, কোনো অবস্থাতেই জরুরি অবস্থা ছাড়া এখান থেকে বের হওয়ার আমি আর কোনো উপায় দেখছি না। সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করে এখান থেকে বের হতে হবে। এইটা করতে সরকার যত বেশি দেরি করবে, তাদের ক্ষয়ক্ষতি বাড়বে এবং পরিস্থিতি তাদের জন্য আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। একটি শান্তিপূর্ণ সমাধান এবং দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সেই প্রত্যাশা রেখে আজকের মেট্রো টু দ্য পয়েন্ট শেষ করছি। আবার দেখা হবে।